নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন এনকে ডিজিটালের বিশেষ অনুষ্ঠান ভোটের হাওয়া। আজ ভোটের হাওয়ায় আমরা এক্সিট পোল দেখব, অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা। বুথ থেকে বেরিয়ে এসে মানুষের সাথে কথা বলার পর, যে মানুষ ভোট দিতে গিয়েছিলেন তারা যখন বেরিয়ে আসেন, তারপরে কথা বলার পর আমরা যে তথ্য পেয়েছি তার একটা সিনপসিস বা একটা জিস্ট আপনাদেরকে তুলে দেব। 6 কেন্দ্রে ভোট হলো পশ্চিমবাংলায়। অনেক জায়গাতেই ভোট হয়েছে, আমরা শুধু পশ্চিমবাংলাটাই করতে পেরেছি, তাই পশ্চিমবাংলার কথাই বলবো। 6টা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হলো। এই 6টা উপনির্বাচন সকাল থেকে মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট শুরু হয়েছিল, যেটা আমরা দেখেছি। কিন্তু বেলা বাড়তেই বিক্ষিপ্ত কিছু গন্ডগোলের খবর আসতে শুরু করে। নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিতে গিয়ে বিজেপি কর্মীদের দ্বারা ঘেরাও হন তৃণমূল প্রার্থী সনদ দেব। অন্যদিকে ভাটপাড়ায় খুন হন একজন তৃণমূল নেতা। ভাটপাড়া তার গন্ডগোল, খুন জখমের যে ঐতিহ্য তা বজায় রেখেই চলেছে। যেখানে অর্জুন সিং আছেন সেখানে খুন, জখম, হুমকি, গন্ডগোল হবে না এটা আশা করাই যায় না। প্রত্যাশিতভাবে ভাটপাড়ায় গন্ডগোল হয়েছে এবং ভাটপাড়ায় গন্ডগোলের যে প্রভাব সেটা কিন্তু ভোটারদের মধ্যে নৈহাটিতে খানিকটা ছড়িয়েছে। ভোটাররা খানিকটা আতঙ্কিত হয়েছিলেন, কিন্তু সেই আতঙ্ককে সরিয়ে রেখে নৈহাটির মানুষ কিন্তু পরে দলে দলে ভোট দিয়েছে। সোমনাথ শ্যামের আর পার্থভূমিকে লোকেরা চালায়। যারা প্রিয়ঙ্কু পাণ্ডের উপরে গুলি চালিয়েছিল তারা আজকে এই অশোক সাহের উপরে গুলি চালিয়েছে। আমার দলীয় সূত্রে আমি যে খবর পেয়েছি তাতে যে ছেলেটি মেরেছে বলে পুলিশ সন্দেহ করছে, সে এর আগে ভাটপাড়ায় দুটো খুনের নায়ক পঙ্কজ বলে একটি ছেলের খুব ঘনিষ্ঠ, যে পঙ্কজ আবার অর্জুন সিং এর ঘনিষ্ঠ। পুলিশ ইনভেস্টিগেশন করে দেখছে, দেখা যাক পুলিশ ইনভেস্টিগেশন করে কি বার করে। মাদারিহাটে চা শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী রাহুল লোহার। অভিযোগ আসে তার গাড়িও নাকি ভাঙচুর করা হয়েছে। রাহুল লোহারের বিরুদ্ধে স্থানীয় মানুষদের অভিযোগ অনেক, বিজেপির বিরুদ্ধে অভিযোগ অনেক। চা বাগানের জন্য তারা কিছু করেননি, উল্টে বোনাস কমিয়ে দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি নানা অভিযোগ কিন্তু চা বাগানের শ্রমিকদের আছে। এখন পর্যন্ত যা ভোট হয়েছে, নির্বাচন হয়েছে স্বাধীনতার পর থেকে, মাদারিহাটে খুব একটা গন্ডগোলের খবর শোনা যায়নি। এই প্রথম আমরা দেখলাম মাদারিহাটেও কিন্তু খানিকটা বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী রাহুল লোহার। উল্টো দিকে শুভেন্দু অধিকারী, তিনি তাকে আমি ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার ছাড়া আর কিছুই বলতে পারি না। সেই শুভেন্দু অধিকারী সারা দিন ধরে এক্স হ্যান্ডেলে তার অভিযোগের বন্যা বইয়ে দিয়েছেন। এছাড়া বিক্ষিপ্ত কিছু গন্ডগোল হয়েছে, তালডাংরা থেকে কিছু গন্ডগোলের খবর এসছে, কোনো একটি বুথের মানুষ ভোট বয়কট করেছেন। মেদিনীপুর থেকে কিছু গন্ডগোলের খবর এসছে, কিন্তু সেগুলো খুব একটা উল্লেখযোগ্য বিষয় না। উল্লেখযোগ্য বিষয়গুলো আপনাদেরকে বললাম। এই ছিল মোটের ওপর আজকের ভোট চিত্র। কিন্তু আমরা আজকে ভোট চিত্র নিয়ে আলোচনা করব না, আমরা করব যে এই নির্বাচনের ফলাফল মানুষ ভোট দিয়ে আসার পর কিভাবে দেখছেন বা কি ভাবছেন তাই নিয়ে। এসব বলতে গেলে সবার আগে যেটা বলতে হয় যে এই কেন্দ্রগুলোর ইতিহাস এবং বর্তমান না ঘেঁটে দেখলে তাহলে কিন্তু এই এক্সিট পোল করা সম্ভব হয় না। যথারীতি এক্সিট পোলেও আমরা কয়েকটা প্রশ্ন করেছিলাম, মাত্র 2টো প্রশ্নই করেছিলাম। রাজ্য সরকারের কাজে কি আপনি খুশি? এই একটা প্রশ্ন করেছিলাম। আর একটা প্রশ্ন করেছিলাম যে এই রাজ্য সরকারের কি পরিবর্তন খুব জরুরি? তো এইরকম 2টো মাত্র প্রশ্নের উত্তরে মানুষ যা উত্তর দিয়েছেন তার ভিত্তিতে আমরা কিন্তু এই এক্সিট পোলটা করেছি। দেখুন, আজকে আমরা প্রথম আসন যেটা মাদারিহাট নিয়ে কথা বলবো। মাদারিহাটে অতীতেরটা একটু দেখি। বিগত নির্বাচনে মাদারিহাটে ভালোভাবে জিতেছিলেন বিজেপি প্রার্থী, কিন্তু এইবার এখানে কারা প্রতিদ্বন্দ্বিতা করছে? এখানে প্রতিদ্বন্দ্বিতা মূলত দ্বিমুখী। এইবার এই বিধানসভা উপনির্বাচনে এখানে বিজেপির প্রার্থী হয়েছেন রাহুল লোহার। বামফ্রন্ট এখানে আরএসপির প্রার্থী দিয়েছে পদম ওরাওকে, আর কংগ্রেসের প্রার্থী হয়েছেন বিকাশ চম্পামারি। পরের আসনে সিতাইয়ে এখানে মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বিজেপির দীপক কুমার রায়। বামফ্রন্ট বা ফরওয়ার্ড ব্লকের প্রার্থী এখানে আছেন অরুণ কুমার বর্মা। কংগ্রেসের প্রার্থী হয়েছেন হরিহর রায় সিংহ।
আর তৃণমূল কংগ্রেস এখানে প্রার্থী করেছেন সঙ্গীতা রায়কে। আসন নৈহাটি। এখানে মূল যে 4 জন প্রতিদ্বন্দ্বী আছেন তার মধ্যে বিজেপির পক্ষে লড়াই করছেন রূপক কুমার মিত্র, সিপিআইএমএল বামফ্রন্টের পক্ষে প্রার্থী হয়েছে দেবজ্যোতি মজুমদার, কংগ্রেসের প্রার্থী হয়েছেন পরেশনাথ সরকার এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনৎ দে। পরবর্তী আসন তালড্যাংরা। তালড্যাংরায় মূল প্রতিদ্বন্দ্বী যে 4 জন আছেন তাদের মধ্যে বিজেপির অনন্যা চৌধুরী, বামফ্রন্ট বা সিপিআইএম এর পক্ষ থেকে লড়াই করছেন এখানে দেবকান্তি মহান্তি, কংগ্রেসের পক্ষ থেকে লড়াই করছেন তুষার কান্তি সন্নিগ্রাহী, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লড়াই করছেন ফাল্গুনী সিংহবাবু। আসন মেদিনীপুর। এই মেদিনীপুর আসনে বিজেপির প্রার্থী শুভজিৎ রায়, বামফ্রন্টের প্রার্থী মণিকুন্তল থামরুই, তিনি সিপিআই এর প্রার্থী, কংগ্রেসের প্রার্থী শ্যামল কুমার ঘোষ আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় হাজরা। আসন হাড়োয়া। এখানে মূল যে 4 প্রতিদ্বন্দ্বী আছে তার মধ্যে বিজেপির প্রার্থী হচ্ছেন বিমল দাস, আইএসএফ এখানে প্রার্থী দিয়েছে, বামফ্রন্ট কোনো প্রার্থী দেয়নি। পিয়ারুল ইসলাম এখানে আইএসএফ এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাবিব রেজা চৌধুরী আর তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রবিউল ইসলাম। এ তো গেল আপনাদেরকে বললাম যে এই 6টা কেন্দ্রে কারা এবার প্রার্থী হয়েছে, কোন কোন দল কাকে প্রার্থী করেছে। এটা যেমন একটা যে কোনো সমীক্ষার ক্ষেত্রে খুব জরুরি বিষয় যে প্রার্থী কারা হচ্ছে। দল যাই হোক না কেন অনেক সময় প্রার্থীর কারিশমাতেই কিন্তু বহু আসন বিভিন্ন রাজনৈতিক দলগুলো জিতে যায়। তাই আমরা 4 দলের প্রার্থীর কথা বললাম প্রত্যেকটি আসনে। এইবার আমরা দেখে নেব বিগত বিধানসভায় কি হয়েছে। বিগত বিধানসভার ফলাফল যদি আমরা দেখি, প্রথমে দেখবো আমরা হাড়োয়া। হাড়োয়ায় গত বিধানসভা নির্বাচনে এখানে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইসলাম শেখ নুরুল বা নুরুল ইসলাম। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 1,30,398টি ভোট। এখানে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছিলেন, প্রতিদ্বন্দ্বী ছিলেন আইএসএফ এর কুতুবুদ্দিন সাথে। তার ভোটের প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল মাত্র 48,420টি ভোট। অর্থাৎ প্রয়াত শেখ নুরুল ইসলাম জয়ী হয়েছিলেন 80,978টি ভোটে। বিরাট জয়। শতাংশের ব্যবধান ছিল 35.61%। পরবর্তী আসন মাদারিহাট। বিগত বিধানসভা নির্বাচনে এই আসন থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন মনোজ টিক্কা, তিনি জয়ী হন। তিনি পেয়েছিলেন 90,718টি ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের জোসেফ মুন্ডা পেয়েছিলেন 56,543টি ভোট। বিজেপির প্রার্থী মনোজ টিক্কা 29,685টি ভোট বেশি পেয়ে এই কেন্দ্র থেকে জয়ী হয়ে যান। তার জয়ের মার্জিন ছিল 17.79%। পরবর্তী আসন মেদিনীপুর। এই মেদিনীপুর আসনে বিগত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী জুন মালিয়া বিজয়ী হয়েছিলেন। তিনি পেয়েছিলেন 1,21,175টি ভোট। তিনি হারিয়েছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সমিত দাসকে। বিজেপি প্রার্থীর মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 96,778টি ভোট। অর্থাৎ জুন মালিয়ার জয়ের মার্জিন ছিল 24,397টি ভোট। অর্থাৎ 10.21% ভোট বেশি পেয়েছিলেন জুন মালিয়া। এবারের আসন নৈহাটি। নৈহাটিতে গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক পেয়েছিলেন 77,753টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির ফাল্গুনী পাত্র। তিনি পেয়েছিলেন 56,898টি ভোট। পার্থ ভৌমিকের জয়ের ব্যবধান ছিল 18,855টি ভোট, মানে 12.05% ভোট বেশি পেয়েছিলেন পার্থ ভৌমিক। এর পরবর্তী আসন সিতাই আসনটিও ছিল তৃণমূলের দখলে। এই আসন থেকে জয়ী হন জগদীশ চন্দ্র বাসুনিয়া। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 1,17,908টি। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির দীপক কুমার রায়। তিনি পেয়েছিলেন 1,07,796টি ভোট। প্রায় নেক টু নেক লড়াই ছিল। এই আসনে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বাসুনিয়া জয়ী হয়ে যান 10,112টি ভোটে। অর্থাৎ মাত্র 4.24% ভোট বেশি পেয়ে জিতে যান জগদীশ চন্দ্র বাসুনিয়া। এবারে আসুন তালড্যাংরা।
এই আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন অনুপ চক্রবর্তী। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 92,026টি। উল্টো দিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির শ্যামল কুমার সরকার। তিনি পেয়েছিলেন মোট 79,649টি ভোট। অনুপ চক্রবর্তীর জয়ের ব্যবধান ছিল 12,377টি ভোটের, মানে 6.09% ভোটে জয়ী হয়েছিলেন অনুপ চক্রবর্তী। এ তো গেল। আমরা দেখলাম যে কোন আসনে কারা প্রার্থী দিয়েছে, তারপরে দেখলাম গত বিধানসভায় কি হয়েছিল। গত বিধানসভার রেজাল্টের ওপর কিন্তু এইবারের রেজাল্ট অনেকটাই নির্ভর করবে, এবং এই ভোটের ফলে রাজ্যের কোনো ক্ষমতা বদল হবে না, রাজ্যের কোনো মন্ত্রী বদল হবে না। এই ভোটের ফলে যেটা হতে পারে, মানুষ পাখির চোখ করেছে উন্নয়নকে, খুব স্বাভাবিকভাবে যে এখানে উন্নয়নটা কারা করবে সেই ভেবেই মানুষ ভোটটা দিয়েছেন। মানুষ ভোট দিয়েছেন এইটা ভেবে ভোট দেননি মানুষ যে এই ভোটটা দিলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পড়ে যাবে, অন্য কোনো সরকার আসবে, বা নরেন্দ্র মোদীর সরকার পড়ে যাবে, অন্য কোনো সরকার আসবে, তা তো নয়। এই ভোটটা দিয়েছেন মানুষ অন্তর্বর্তীকালীন ভোট। এই ভোটে যারা জিতে আসবেন তারা কতটা উন্নয়ন করতে পারবেন, আর যে কয়েকদিন বাকি আছে বিধানসভা ভোট হওয়ার 2026, সেই 2026 পর্যন্ত, এই 2024 থেকে 2026 এই 2 বছরের সময়কালে কারা দ্রুত গতির সাথে তার এলাকার উন্নয়ন করতে পারবেন, এটাই মানুষের কাছে বিচার্য ছিল। এরপরে আমরা চলে আসব সরাসরি আমাদের এক্সিট পোলে, অর্থাৎ বুথ ফেরত সমীক্ষায়। বুথ থেকে ভোট দিয়ে ফিরে মানুষ আমাদের সাথে কথা বলেছেন, তার ভিত্তিতে তৈরি করেছি আমরা এই সমীক্ষা। অত্যন্ত অল্প স্যাম্পল আপনাদেরকে বলি, মাত্র 8,012টি স্যাম্পল, 8,012টি স্যাম্পলের উপর কাজ করেছি আমরা। এই 8,012 জনের মতামত দিয়ে নিশ্চয়ই পুরো সমীক্ষা করা যায় না, 6টি বিধানসভা সমীক্ষা করা যায় না, আমরাও জানি, কিন্তু একটা আভাস নিশ্চয়ই পাওয়া যায়। সেই আভাসটাই আপনাদেরকে বলবো, তবে ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের বিশেষ অনুষ্ঠান ভোটের হাওয়া। আপনাদের একটা কথা বলে রাখি, আগামীকাল সকালে আমাদের কোনো অনুষ্ঠান সম্প্রচারিত হবে না। সরাসরি আগামীকাল রাত 8টায় আবার আপনাদের সামনে আমরা উপস্থিত হব। তবে এই কথা বলছি এই কারণেই, যদি প্রসূন গুপ্ত অনুষ্ঠান করেন মানে আগামীকাল সকালে, তবেই আপনারা দেখতে পাবেন। যদি না করেন তাহলে সরাসরি আগামীকাল রাত 8টায় আবার আপনাদের সামনে আমি উপস্থিত হব। যাকে আমরা চলে আসি এক্সিট পোল, অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা। বুথ ফেরত সমীক্ষার মেথড খুব সহজ। মানুষ ভোট দিয়ে বেরিয়ে এসে মানুষের সাথে কথা বলে তা জানতে হয়। মানুষকে কখনোই জিজ্ঞাসা করা যায় না কাকে ভোট দিলেন বা কেন ভোট দিলেন, এইসব প্রশ্নগুলো করা যায় না, এগুলো অবান্তর প্রশ্ন। মানুষ বেশিরভাগ সময় এর ভুলভাল উত্তর দেন। কিন্তু যদি মানুষকে একটু ঘুরিয়ে প্রশ্ন করা যায় যে কেমন উন্নয়ন হয়েছে আপনার এলাকায়, বা কেমন উন্নয়ন আশা করছেন, কারা উন্নয়ন করতে পারবে, এইসব প্রশ্নের উত্তর মানুষ কিন্তু দেন, এবং তার ভিত্তিতেই তৈরি হয় এই এক্সিট পোল। এই এক্সিট পোলটা একেবারে নিখুঁত আমরা কখনো দাবি করছি না, কখনো এই এক্সিট পোল নিখুঁত হতে পারে না। তবে হ্যাঁ, নিখুঁতের সবচেয়ে কাছাকাছি আমরা বরাবর পৌঁছে গেছি এনকে ডিজিটাল। এবারেও আমরা নিখুঁতের সবচেয়ে কাছাকাছি থাকবো, এই প্রত্যাশা নিয়ে আমরা শুরু করব আজকের এক্সিট পোল। দেখুন, খুব ছোট্ট করে শর্টে আপনাদেরকে বলে দেবো এক্সিট পোল কি হবে। এক্সিট পোলে যা দেখা যাচ্ছে, তালডাংরাতে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। তালডাংরাতে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। মাদারিহাটে লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হলেও ফটো ফিনিশে শেষ মুহূর্তে জিতে যাওয়ার সম্ভাবনা রাহুল লোহার, অর্থাৎ বিজেপি প্রার্থী। সিতাই আসনে জিততে চলেছেন তৃণমূলের সঙ্গীতা রায়। নৈহাটি আসনে জিততে চলেছেন তৃণমূলের সনত দে। মেদিনীপুর আসনে জিততে চলেছেন তৃণমূলের সুজয় হাজরা। আর হাড়োয়া আসনে নিশ্চিত জয় পেতে চলেছে তৃণমূল কংগ্রেসের শেখ রবিউল ইসলাম। অর্থাৎ কি দাঁড়ালো, সেই আগের মতো হিসেব, 6-এর মধ্যে 5টি তৃণমূল, 1টি বিজেপি।
আর একটি বিজেপি এই কারণে বলছি, কারণ শেষ মুহূর্তে ফটো ফিনিশে বিজেপি মাদারিহাটটা জিতেও যেতে পারে। তবে যা ভোট হয়েছে বা মানুষের মধ্যে যে উদ্দীপনা দেখা গেছে, বা ধরুন অ্যান্টি ইনকমবেন্সি, বিজেপি দীর্ঘদিন ধরে এখানে ক্ষমতায় আছে, তাদেরকে প্রার্থীদেরকে পাওয়া যায়নি, বা যারা জিতে আসা জনপ্রতিনিধি তাদেরকে মানুষ পাননি, চা বাগানের শ্রমিকদের বোনাস কমে গিয়েছে, ইত্যাদি ইত্যাদি নানা অভিযোগ আছে। কিন্তু এই অভিযোগের পরেও আমাদের মনে হচ্ছে এই আসনটি, মাদারিহাট আসনটি বিজেপি জিতে যাবে। বাকি 5টি আসনই তৃণমূল জিততে চলেছে। তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এবারেও প্রতিটি আসনে বামেরা তৃতীয় স্থান, কোনো কোনো জায়গায় চতুর্থ হয়ে যেতে পারে। তৃতীয় স্থান পাওয়ারই বেশি সম্ভাবনা। অর্থাৎ আরজিকর কাণ্ড নিয়ে যে উত্তাল করে দেওয়ার চেষ্টা হয়েছিল সারা বাংলাদেশ, পৃথিবীকে, উদ্বেলিত হননি বাংলার মানুষ। কলকাতা শহরের কিছু মানুষ নিশ্চয়ই এ ব্যাপারে এই আন্দোলনের জোয়ারে গা ভাসিয়েছিলেন, বিভিন্ন সেলিব্রিটিরা ছিলেন। তাতে কিন্তু বামফ্রন্টের শহুরে ভোটে খানিকটা লাভ হলেও হতে পারে, কিন্তু গ্রামীণ ভোটে এখনো বামপন্থীরা কোনোভাবে ছাপ ফেলতে পারেনি। আমি আপনাদেরকে বলে রাখি, মোটামুটি যা আমাদের প্রেডিকশন, তাতে বোঝা যাচ্ছে বামপন্থীরা যে ভোট, যে 5.5% ভোট ছিল বিগত নির্বাচনে, সেটা আরো কমার সম্ভাবনা দেখা গিয়েছে। অর্থাৎ বামপন্থীদের ভোট 4.5% নেমে এলে অবাক হওয়ার কিছু নেই। আজ এই পর্যন্ত, দেখা হবে সম্ভবত রাত 8টায়। যদি প্রসূনগুপ্ত অনুষ্ঠান করেন তাহলে আপনারা সকালেও দেখতে পাবেন, আর যদি না করেন আমার সাথে আপনাদের দেখা হবে আগামীকাল রাত 8টায়। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকুন, শুভরাত্রি।